14টা ক্লাবের ব্যাপারে ডিসিশনের তো কিছু নেই, এখনো তো আমরা তাকে সাজা দিইনি। জাজমেন্ট যদি না পান তো আপনি তো দোষী না। আসিফুল ইসলাম শান্ত এই এটা তাকে সিলেক্ট করা হয়েছে না, এখানে কথাবার্তার কিছু নাই। অন্যান্য যেসব আমরা অ্যাপ্লিকেশন পেয়েছিলাম, শোনেন, দ্বন্দ্বটা হচ্ছে দুই টিমের দ্বন্দ্ব হলে আমরা তো একটা অ্যাপ্লিকেশন পাবো, যে দ্বন্দ্ব যেসব অ্যাপ্লিকেশন পাওয়া হয়েছে সেইগুলিকেই কিন্তু আপনার আমরা এই যে একটা ট্রাইব্যুনাল করেছি আমরা, ওয়ান মেম্বারটা ওনার কাছে পাঠানো হয়েছে। যারা আপনার কোনো দ্বন্দ্ব নাই, মালিকানা নিয়ে দ্বন্দ্ব ছিল না, সেটা নিয়ে তো আর না, তারা ডাইরেক্ট দিতে পারবে। আর যেটা আপনি যেটা বলছেন ডিস্ট্রিক্টের ব্যাপারে, এই ডিস্ট্রিক্টের ব্যাপারে আপনার এটা আমাদের যে লিগ্যাল টিম আছে, সেই লিগ্যাল টিমের অ্যাডভাইজেই যেটা রাইট অ্যাকর্ডিং টু দ্য ডকুমেন্টেশন সেটাই করা হচ্ছে। আজকে যতটুকু জানা যায় একজন লয়ার ছিলেন, যুক্ত ছিলেন আপনাদের বোর্ড মিটিং এ, তো সেক্ষেত্রে আসলে অ্যাডহক কমিটি থেকে দেওয়ার ব্যাপারে যে প্রশ্নটা তৈরি হয়েছে যে অ্যাডহক কমিটি থেকে দিতে হবে, সেটা সরকার চাচ্ছে, আবার অ্যাডহক কমিটির বাইরে থেকে দিয়েছে কিছু কিছু, সেক্ষেত্রে আসলে কোনটা সঠিক? বাধ্যবাধকতা গঠনতন্ত্র অনুযায়ী কোনটা সঠিক? গঠনতন্ত্র মানে যেটা অ্যাডহক কমিটি হ্যাজ বিন ফর্মড বাই বাংলাদেশ গভর্নমেন্ট, সো সেইটার লিগ্যালিটির ব্যাপারে উনি অ্যাডভাইস করেছেন, সেই লিগ্যালিটি অনুযায়ী চিঠিগুলি ইস্যু করা হয়েছে। দুইবার তো এই ডেটটা পেছালো, আপনার কাছে কি মনে হয় কি কারণে পেছাচ্ছে? দুই তিনবার পেছালো, কারণ জিনিসটা হচ্ছে যে এই যখন ফর্মগুলি এসেছে, ব্যাপারটা হচ্ছে কি যে নিয়মটা ভেরি সিম্পল, যে আমরা সবার কাছে ফর্ম দিয়েছি, ফর্ম যখন আসে অনেক সময় অনেক ক্লাব ভুল করেছে, অনেক ডিস্ট্রিক্ট থেকে ভুল করেছে, তখন তারা অ্যাপ্লিকেশন করে আবার নতুন ফর্ম চেয়েছে। দিস ইজ আ প্রসেস, নর্মাল প্রসেস, যে ফর্মে কোনো কাটাছেঁড়া থাকা যাবে না। তো সেইটার জন্যে ভুল করলে এটা চেয়েছে, কিছু ক্লাবও চেয়েছে, কিছু অ্যাসোসিয়েশন চেয়েছে, কিছু ডিস্ট্রিক্টস চেয়েছে, ওইগুলি দিয়েছে। তারপরে আবার আপনারা জানেন যে তারা ওই যে অ্যাডহক কমিটির বাইরে যখন দিয়েছে, সেই বাইরেটার এখানে আমাদের লয়ারদের সাথে কথা বলে, আমাদের তাদের সাথে কথা বলে অ্যাকর্ডিং টু দি কনস্টিটিউশন এইটাই আবার তাদের কাছে চাওয়া হয়েছে। এমন কোনো ঘটনা কি ঘটেছে যে ঠিকঠাক ক্লাবের কাছে আসলে ফর্মটা পৌঁছায় না, এরকম? যেগুলি আপনার ঠিকঠাক না এরকম হয়নি, তাহলে তো চিঠি পেতাম, কিন্তু 4টা ক্লাবের মালিকানা নিয়ে যে সমস্যাটা আছে সেইগুলি সেটা নিয়ে তো ডিসিশন কালকে পেয়ে যাবেন। বাকি অন্যগুলি যদি সমস্যা থাকতো উই আর ওপেন টু রিসিভ লেটার। সো ওরকম লেটার পাইনি আমরা, যে এই 4টা ছাড়া। 14টা ক্লাবের ব্যাপারে কি ডিসিশন হয়েছে? 14টা ক্লাবের ব্যাপারে ডিসিশনের তো কিছু নেই, কারণ 14টা ক্লাবের ব্যাপারে বলা হয়েছে, আপনারা খুব ভালো করেই জানেন 14টা ক্লাবের ব্যাপারে ভেরি ক্লিয়ার একটা আন্ডারস্ট্যান্ডিং, যে দুদক কিন্তু একটা রেকমেন্ডেশন দিয়েছে। সেই রেকমেন্ডেশন আমাদের 4-5টা রেকমেন্ডেশন দিয়েছিল, সেই রেকমেন্ডেশন অনুযায়ী আমরা কাজ করছি। সেই রেকমেন্ডেশনের প্রসেস অনুযায়ী দিস 14টা টিম রেকমেন্ডেশন অনুযায়ী কেন হয়েছে, কি হয়েছে, ইনভেস্টিগেশন হবে, এরকম কমিটি করে ইনভেস্টিগেশন করে হবে। কিন্তু আমাদের কনস্টিটিউশনে আছে ভেরি সিম্পল, যে এখনও তো আমরা তাকে সাজা দিইনি, বুঝছেন? তো সুতরাং তারা এলিজিবল টু পার্টিসিপেট ইন দিস ইলেকশন। সো হ্যাঁ, এটার সাথে সাথে যেহেতু দুদক রিকমেন্ড করছে, আমরা তাদের রেকমেন্ডেশন অ্যাকসেপ্ট করে আমরা রেকমেন্ড করেছি যে পরবর্তী বোর্ড যাতে এটাকে থরো ইনভেস্টিগেশন করে, যাতে ভবিষ্যতে এরকম সিচুয়েশন আর অ্যারাইজ না করে। বলছিলেন যে সাজার আগে ওটা থাকবে, বলবৎ থাকবে, তো এটা যদি ইলেকশনের পরে সাজাটা যদি হয়, তাহলে কি তারা ওই 14 ক্লাব কাউন্সিলরশিপ পাবে? এটা তো নেক্সট ইলেকশন হবে। আমার কথাটা বলছেন, রাইট নাও এখন আপনাকে আমি অ্যাকিউজ করতে পারি, বাট আপনার জাজমেন্ট যদি না পান তো আপনি তো দোষী না। এটা একদম ক্লিয়ার কাট, এটা কনস্টিটিউশনে ক্লজ নাম্বার 9 সামথিংয়ে লেখা আছে। সো
অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন দে আর এলিজিবল। ভাই আপনার ওই রেকমেন্ডেশন তো বেশ কিছুদিন আগেই পেয়েছেন, মাসখানেক তো হবেই, তো এই মাঝখানের এই সময়টা আপনারা কেন এই সিদ্ধান্তটা নেননি? এটা কি এই কারণে হতে পারে যে এই 14টা কাউন্সিলরশিপ আসলে আপনাদের নির্বাচনে বা যে কারো নির্বাচনে অনেক বড় ভূমিকা রাখতে পারে? না, সেটা না, এটা তো একটা লং প্রসেস। এটা কিন্তু এত ছোট প্রসেস না। আপনার যেটা হচ্ছে 12 দিন আগে, আপনি যেটা বলছেন 10-11 দিন না, 12 দিন আগে একটা চিঠি পাওয়া গেছে। এর মধ্যে শুধু এই অনেকগুলি আইটেম আছে। এই আইটেমগুলির ব্যাপারে আমাদের লয়াররা এটার উত্তর দিতে হবে। প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে। এই প্রসেসের মধ্যে জানেন, ওটার মধ্যে একটা রিকমেন্ড করেছে আপনার সিএফও অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। রিকমেন্ডেশন হয়েছে যে আমাদের একটা এই যে জুনুক্স বলে আপনার এইচআর কোম্পানি অ্যাপয়েন্ট করে প্রপার, এগুলি তো কাজ শুরু হয়ে গেছে। এটাও শুরু হবে এটার মধ্যে। তো এটা আমরা প্রথমে ফার্স্ট স্টেজ হচ্ছে রিপ্লাই করা হবে দুদকের কাছে, তারপরে আমরা এটার প্রসেস করে দেবে। তো দুদকের লেটারে যেই সব জিনিস রেকমেন্ড করা আছে আমরা কিন্তু সেটা ফলো করছি। কিন্তু কারেন্টলি কনস্টিটিউশন অনুযায়ী, আমি আবার বলছি যে আমাদের কনস্টিটিউশনে ক্লিয়ারলি লেখা আছে কিভাবে কাকে আপনি বাদ দিতে পারবেন। সেই কনস্টিটিউশন অনুযায়ী এইটা কিন্তু তারা এলিজিবল। এইটাই এই বোর্ড মিটিংয়ের ডিসিশন, যেটার মধ্যে 4-5টা ডিসিশন হয়েছে। তার মধ্যে একটা ডিসিশন হচ্ছে যে আপনারা জানেন বাংলাদেশে প্রথমবারের মতো আমাদের মহিলা ন্যাশনাল টিমের জন্যে আমরা সালমা খাতুনকে শিপনের সাথে অ্যাডিশনাল সিলেক্টর অ্যাপয়েন্ট করা হয়েছে। আপনারা সবাই জানেন যে সালমা 2014-15 বেস্ট বোলার অফ আইসিসি অ্যান্ড অলরাউন্ডার ছিল এবং বাংলাদেশ টিমের ক্যাপ্টেন 2018 থেকে 2015 ছিল। অ্যান্ড এটা আমার মনে হয় এটা রেভলিউশনারি একটা ডিসিশন আমার প্রেসিডেন্ট সাহেব নিয়েছেন, যাতে ভবিষ্যতে মহিলা টিমের সালমা থাকাতে আরও অ্যাসিস্টেড হবে, আরও ডিপলি ইয়েতে। এটা ফার্স্ট টাইম হলো এখানে। আই ডোন্ট থিঙ্ক অন্যান্য দেশে আছে নাকি, এটার একটা। দ্বিতীয় কথাটা হচ্ছে যে আমাদের আরেকটা জানেন যে মেন্স টিমের একটা সিলেক্টরের জায়গা খালি ছিল, সেটা আজকে বাংলাদেশের ফর্মার ন্যাশনাল টিম হাসিবুল ইসলাম শান্ত তাকে সিলেক্ট করা হয়েছে। সো হি উইল অ্যাসিস্ট রাজাক অ্যান্ড গাজী আশরাফ লিপু ভাই অ্যাজ আ থার্ড সিলেক্টর। আরেকটা হচ্ছে যে আপনারা জানি অগ্রণী ব্যাংক আমাদের গত বছরের 5 নম্বর টিম ইন প্রিমিয়ার লিগ একটা চিঠি দিয়েছিল আমাদের যে তারা হোয়াট এভার দের রিজনের জন্যে তারা বাংলাদেশ প্রিমিয়ার লিগে এবারকার লিগে পার্টিসিপেট করতে চাচ্ছে না। তো আমরা তো যেটা হচ্ছে যে ওনারা যদি না করে তো নিয়ম অনুযায়ী দে উইল বি রেলিগেটেড ইন দ্য ফার্স্ট ডিভিশন। কিন্তু আমাদের বোর্ডের ডিসিশন হচ্ছে যে ওদের ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করে আরও রিকোয়েস্ট করাবে যে তাদের মতো একটা এত পুরনো টিম শুড কন্টিনিউ পার্টিসিপেট ইন দ্য ফিল্ড ফর প্লেয়ারদের জন্যে। আর লাস্ট হচ্ছে যে আপনারা জানেন যে 4টা টিমের মালিকানা নিয়ে আমাদের এই সামনে প্রবলেম চলছিল একটা, যেটার জন্য একটা আমাদের ফর্মার সুপ্রিম কোর্টের একটা জাজ হায়দার সাহেবের আন্ডারে একটা 1-man কমিটি করে আজকে এই ডিসিশন দেওয়ার কথা ছিল অ্যাবাউট দ্যাট, বাট ওনারা আরেক দিন টাইম নিয়েছে। এই রিপোর্টটা তারা তো 2-3 দিন ধরে এটা নিয়ে বসে এটা কালকে দিবে। কালকে দেওয়ার পরে আমরা 22 তারিখ পর্যন্ত জানেন তো যে আমাদের ইলেকশনের কাউন্সিলরশিপ যাওয়ার জন্য আপনার 22 তারিখ পর্যন্ত আমরা এক্সটেন্ড করেছি এবং এই 22 তারিখেই 6টার সময় আরেকটা বোর্ড মিটিং রাখা হয়েছে 6:30টার সময় টু অ্যাপ্রুভ দ্য কাউন্সিলর লিস্ট, ভোটার্স লিস্ট। এই ছিল আজকের ডিসিশন। তো বললেনই শান্ত ভাইটা ওনার তো প্রিভিয়াস এক্সপেরিয়েন্স ছিল এই লেভেলে, জি
কি ধরনের মানে কনসিডারেশনের মাধ্যমে দিয়ে এইখানে আমাদের তাদের এক্সপিরিয়েন্স, তাদের বাংলাদেশ টিমের পার্টিসিপেশন, তারপরে আমাদের ইন্টারভিউ করা হয়েছে। কারণ আমাদের যারা আপনারা জানেন যে আরও 1-2 জন আমাদের অন্যান্য ডিভিশনে, মানে অন্যান্য আমাদের টিমের তারা সিলেক্টেড আছে, ওদের থেকে এক্সপিরিয়েন্স হিসাবে শান্তকে নেওয়া হলো। বিকজ শান্ত হ্যাজ প্লেড অনেক দিন বাংলাদেশের টপ লেভেলে, সেই হিসাবে তাকে সিলেক্ট করা হয়েছে।